হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে অ্যালজেব্রা আছে তার মধ্যে দুটি পার্ট আছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্ট। তো যে বিষয়টি নিয়ে আজকে আমরা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে ডিটারমিন্যান্ট। তো চলো আমরা এই ডিটারমিন্যান্ট কাকে বলে বা ডিটারমিন্যান্টের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে সেই সম্বন্ধে আমরা আগে জানবো, তারপরেই আমরা ডিটারমিন্যান্টের উপর যে প্রবলেমগুলো আছে, যে ম্যাথগুলি আছে, সেই ম্যাথগুলি আমরা সলভ করব। তো যাই হোক, আজকে আমার এই ভিডিওটি প্রথম ভিডিও, বিশেষ করে থার্ড সেমিস্টারের উপর। ফোর্থ সেমিস্টারে সমস্ত ভিডিও কমপ্লিট করা হয়ে গেছে, এই থার্ড সেমিস্টারে এই ভিডিওটি প্রথমে দেওয়া হচ্ছে। তো যাই হোক, তোমাদের জন্যই ভিডিওগুলি বানাচ্ছি, তোমরা প্রত্যেকেই যত্ন সহকারে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। তো চলো আমরা ডিটারমিন্যান্ট কাকে বলছে। তো ডিটারমিন্যান্ট কাকে বলছে? বলছে দুটি ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন। সাপোজ একটা ইকুয়েশন a1x প্লাস b1 ইকুয়াল টু 0, আর একটা ইকুয়েশন নিলাম a2x প্লাস b2 ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এইখান থেকে x এর ভ্যালু কি দাঁড়াচ্ছে? এখান থেকে x ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস b1 বাই a1, তাই তো? x এর ভ্যালু কত হচ্ছে এখান থেকে? মাইনাস b1 বাই a1। আর এইখান থেকে x এর ভ্যালু কত হচ্ছে? এখান থেকে x এর ভ্যালু হচ্ছে মাইনাস b2 বাই a2। ক্লিয়ার? দেখো, এটাও কিন্তু x এর ভ্যালু আর এটাও হচ্ছে আমাদের x এর ভ্যালু। তাহলে এই দুটোকে ইকুয়াল করে দিলে কি দাঁড়াবে? দুটোকে ইকুয়াল করে দিলে মাইনাস b1 বাই a1 ইকুয়াল টু মাইনাস b2 বাই a2। পরিষ্কার? তাহলে এই যে মাইনাস আর মাইনাস কেটে গেল, তাহলে পরে থাকছে কি? মাইনাস আর মাইনাস কেটে গেল, তাহলে a1 b2 ইকুয়াল টু কত হচ্ছে? a2 b1 implies a1 b2 মাইনাস a2 b1 পরিষ্কার? ইকুয়াল টু 0। এই যে রাশি কি বলছে এক্ষেত্রে? এই যে a1 b2 মাইনাস a2 b1, এই রাশিটিকে কি বলছে? এই রাশিটিকে আমাদের কি বলছে? নির্ণায়ক বলছে, ডিটারমিন্যান্ট অফ সেকেন্ড অর্ডার, দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। কি বলছে? ডিটারমিন্যান্ট অফ সেকেন্ড অর্ডার। ঠিক আছে? এটা কি বলছে? দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। পরিষ্কার বোঝা গেছে? তাহলে আমরা নির্ণায়ক কাকে বলছি? নির্ণায়ক। কি করলাম? দুটো ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন চুজ করলাম, এখান থেকে x এর মান দুটোকে ইকুয়াল করে দিলাম, সিম্পলিফাই করে যে মানটি দাঁড়ালো a1 b2 মাইনাস a2 b1, এই রাশিটি কি বলছে? দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। এবং এটিকে জেনারেলি ডিনোটেট করা হয়। কিভাবে ডিনোটেট করা হয়? এটিকে জেনারেলি ডিনোটেট করা হয় a1 b1 a2 b2। ক্লিয়ার? এই যে দেখো, a1 b1 a2 b2, এইটার সাথে এটা মাল্টিপ্লাই করো, দেখো a1 b2 মাইনাস a2 b1, এই যে a2 b1 ইকুয়াল টু কত হচ্ছে? 0। তাহলে জেনারেলি এই রাশিটিকে এই আকারে প্রকাশ করা হয়। তাহলে এইখানে দেখতে পাচ্ছি যে x অক্ষের সমান্তরালে নির্ণায়কের কিছু উপাদান সমূহ আছে। তাহলে x অক্ষের সমান্তরালে নির্ণায়কের যে উপাদানগুলি, সেই উপাদানগুলি নিয়ে যে তৈরি a1 b2, a1 এবং b1, এইটাকে বলছে আমাদের কি? প্রথম সারি, ফার্স্ট রো, প্রথম সারি। ক্লিয়ার? আর এই a2, b2 এটাকে বলছে আমাদের দ্বিতীয় সারি বা রো। কি বলছে? দ্বিতীয় সারি বা রো। তাহলে এখানে a1 b1 কে বলছে ফার্স্ট রো, আর a2 b2 কে বলছে আমাদের সেকেন্ড রো। আর এই a1 a2 এই সাইডের যে কলামটা দেখতে পাচ্ছি, এইটাকে বলছে ফার্স্ট কলাম, আর এইটাকে বলছে আমাদের সেকেন্ড কলাম। তাহলে এই নির্ণায়কটির দেখো দুটি রো আছে এবং দুটি কলাম আছে, যার জন্যই এই নির্ণায়কটির দুটি রো আছে এবং দুটি কলাম আছে, যার জন্যই এই নির্ণায়কটিকে কি বলছে? দ্বিতীয় ক্রমের নির্ণায়ক বলছে। পরিষ্কার? নেক্সট,
এবার বলছে তৃতীয় ক্রমের নির্ণায়ক। তো সাপোজ তিনটা ইকুয়েশন দেওয়া আছে, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, অ্যান্ড কি দেওয়া আছে a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এইখানে এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন, এটা 3 নাম্বার ইকুয়েশন। আমরা 2 এবং 3 নাম্বার ইকুয়েশন ক্রস মাল্টিপ্লিকেশনের সাহায্যে সমাধান করে x আর y এর মান বের করব। তাহলে এখান থেকে x এর মান কত হচ্ছে, x এর মান x বাই y বাই আর কনস্ট্যান্ট বাই, এই দুটো ইকুয়েশনকে সলভ করব। তাহলে x এর মান যখন নির্ণয় করব তখন x টাকে বাদ, তাহলে কত হচ্ছে b2c3 মাইনাস b3c2 ক্লিয়ার? এইখান থেকে যখন y এর মানটাকে নির্ণয় করব তখন y টা বাদ, তাহলে আগে এই দিক থেকে গুণ, এবার a3c2 মাইনাস a2c3 পরিষ্কার। এইবার যখন কনস্ট্যান্টটাকে নেব তখন আবার এই দিক থেকে গুণ, তাহলে a2b3 মাইনাস a3b2 পরিষ্কার। কি করলাম, যখন x এর মানটাকে নির্ণয় করলাম তখন x টাকে বাদ দিয়ে দিলাম, তাহলে b2c3 মাইনাস b3c2। যখন y এর মানটাকে নির্ণয় করছি তখন y টা বাদ, তাহলে একবার তো ইন্টারচেঞ্জ হচ্ছে, একবার চেঞ্জ হচ্ছে, তাহলে এইটাকে যখন বাদ দিলাম তখন আগে এই দিক থেকে গুণ, a3c2 মাইনাস a2c3। এইবার যখন ধ্রুবক রাশিটাকে নিব তখন আবার এই দিক থেকে গুণ, দেখো a2b3 মাইনাস a3b2। তাহলে এখান থেকে x এর মান কি দাঁড়াচ্ছে, x এর মান দাঁড়াচ্ছে এই সংখ্যাটা, দেখো এটা ইকুয়াল টু এটা, আবার এটা ইকুয়াল টু এটা, তাহলে x এর মান দাঁড়াচ্ছে এই রাশিটা উপরে উঠে যাবে, তাহলে কত হচ্ছে b2c3 মাইনাস b3c2 ডিভাইডেড বাই কত হচ্ছে a2b3 মাইনাস a3b2 পরিষ্কার। এখান থেকে y কত হচ্ছে, y হচ্ছে a3c2 মাইনাস a2c3 ডিভাইডেড বাই কত হচ্ছে, এই রাশিটা উপরে উঠে গেল, আর এখানে নিচে a2b3 মাইনাস a3b2 পরিষ্কার। এই x আর y এর মান এই দুটো ইকুয়েশনকে সলভ করেছে, প্রথম ইকুয়েশনে বসাবো। এই তিনটে ইকুয়েশনের মধ্যে যে কোনো দুটো ইকুয়েশন সলভ করব, সলভ করে থার্ড ইকুয়েশনে স্যাটিসফাই করাবো। তাহলে এই x আর y এর মানটা যখন আমি প্রথম ইকুয়েশনে বসাবো কত হবে, a1 প্রথম ইকুয়েশনে a1 x এর জায়গায় x এর মান কত হবে b2c3 মাইনাস b3c2 পরিষ্কার, ডিভাইডেড বাই কত হচ্ছে a2b3 মাইনাস a3b2 তারপরে কত হচ্ছে b1, এই যে b1 এবার y এর জায়গায় y এর মান কত, এই যে y এর মানটা বসাও এখানে a3c2 মাইনাস a2c3 ডিভাইডেড বাই কত হচ্ছে a2b3 মাইনাস a3b2 পরিষ্কার, প্লাস কত হচ্ছে, প্লাস দেওয়া আছে c1 ইকুয়াল টু 0। কি কাজ করলাম, দ্বিতীয় এবং তৃতীয়কে সমাধান করে x আর y এর মান বের করলাম। x আর y এর মানটা কি করব, ফার্স্ট ইকুয়েশনে বসিয়ে দিলাম। বসানোর পর এটা সিম্পলিফাই করলে দাঁড়াবে, আমি সেটা লিখছি না, সেটা ডাইরেক্ট লিখছি, এটা লসাগু করে দিলে c1 এর সঙ্গে গুণ হয়ে যাবে, a1 b1 c1 a2 b2 and c2 a3 b3 c3। ঠিক আছে, আমি লাস্ট লাইনটা তবু একবার লিখছি, একটু লাস্ট লাইনটা লিখছি আমি। এখান থেকে কি দাঁড়াবে, a1 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটে কত হচ্ছে b2c3 মাইনাস b3c2, ঠিক আছে, প্লাস b1 ইন্টু কত হচ্ছে a3c2 মাইনাস a2c3 প্লাস c1 ইন্টু, এটা লসাগু হয়ে যাবে, তাহলে লসাগু হয়ে গেলে কত হচ্ছে a2b3 মাইনাস a3b2 পরিষ্কার ইকুয়াল টু 0। মানে এই রাশিটা লসাগু হলো, লসাগু হয়ে এই যে রাশিটা পেলাম, এই রাশিটিকে বলছে আমাদের কি তৃতীয় ক্রমের নির্ণায়ক। কি বলছে, তৃতীয় ক্রমের নির্ণায়ক। ক্লিয়ার বোঝা গেছে? যেমন আগেরটা আমরা বললাম দ্বিতীয় ক্রমের নির্ণায়ক, এটাকে বলছে তৃতীয় ক্রমের নির্ণায়ক। এইটাকে লেখা যায় কি আকারে লেখা যায়, ডিটারমিনেন্টের মধ্যে a1
B1 C1 A2 B2 C2 A3 B3 C3 ক্লিয়ার ইকুয়াল টু 0। তার মানে দেখো এই রাশিটা মানে 0 বাদ দিয়ে এই বাম পক্ষটাকে এই রাশিটিকে বলছে আমাদের নির্ণায়ক কত ক্রমের নাকি তৃতীয় ক্রমের নির্ণায়ক। এখানে কয়টি রো আছে পরিষ্কার দেখতে পাচ্ছি, এক্স অক্ষ বরাবর যেটা আছে এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো। এটা কি আছে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। তাহলে এই নির্ণায়কটির অর্ডার কত 3/3। তার মানে এই নির্ণায়কের 3টি রো আছে এবং 3টি কলাম আছে। পরিষ্কার। নেক্সট, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ক্লিয়ার করে জানাবে। তোমরা যদি তোমাদের যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কিন্তু সমস্যাগুলো কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট, পরের থিওরি কি বলছে, দ্বিতীয় ক্রমের নির্ণায়ককে কিভাবে আমরা এক্সপানশন করব। কি বলছে, দ্বিতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতিকরণ। দ্বিতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতিকরণ কি বলছে, এক্সপানশন অফ কি বলছে দ্বিতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতিকরণ। তো দ্বিতীয় ক্রমের নির্ণায়ক সাপোজ দেওয়া আছে কত, এখানে 2, এখানে দেওয়া আছে 5, এখানে দেওয়া আছে 7, এখানে দেওয়া আছে 8। ক্লিয়ার। তাহলে এই নির্ণায়কটির ভ্যালু কত হবে, এই নির্ণায়কটাকে কিভাবে বিস্তৃতিকরণ করব, কিভাবে করব, এইটাকে বলছে আমাদের কি প্রিন্সিপাল ডায়াগোনাল, মুখ্য কর্ণ। এই ডায়াগোনালটাকে বলছে আমাদের মুখ্য কর্ণ, আর এই ডায়াগোনালটাকে কি বলছে গৌণ কর্ণ। ক্লিয়ার বোঝা গেছে। এই ডায়াগোনালটিকে বলছে আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ, আর এই কর্ণটিকে বলছে আমাদের গৌণ কর্ণ। তাহলে এইটার সাথে এইটা গুণ করলে কত হচ্ছে 8 × 2 মাইনাস এটার সাথে এটা ইন্টু 7 × 5। এটা সিম্পলিফাই করে যা আসবে সেটাই হচ্ছে দ্বিতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতিকরণ। যে এই ডিটারমিনেন্টের অর্ডার কত, এই ডিটারমিনেন্টের অর্ডার হচ্ছে 2/2। আমরা কিন্তু এটার উচ্চারণ করব 2/2, মানে দুইটি রো আছে এবং দুটি কলাম আছে। দেখো এখানে 2 আর 5 ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা ফার্স্ট কলাম, আর এটা হচ্ছে সেকেন্ড কলাম। ক্লিয়ার বোঝা গেছে। এবার তৃতীয় ক্রমের নির্ণায়কের সমাধান আমরা কি করে করব, তৃতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতিকরণটা আমরা কিভাবে করব, কিভাবে ভাঙবো তৃতীয় ক্রমের নির্ণায়ক। তৃতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতিকরণ কিভাবে করব, সাপোজ এখানে দেওয়া আছে 1 2 3, এটা দেওয়া আছে 4 5 6, এটা দেওয়া আছে 7 8 9। ক্লিয়ার। এটাকে আমরা কি করে এক্সপানশন করব, এটার বিস্তৃতিকরণটা আমরা কিভাবে করব। ফার্স্ট ভালো করে শুনবে, প্রথম এলিমেন্টটাকে নিব 1, ঠিক আছে। এই 1 বরাবর কলাম বাদ রো বাদ, এই 1 বরাবর কলাম বাদ রো বাদ, ঠিক আছে। তাহলে পরে থাকছে কি, এই যে 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট, তার মানে এইটার সাথে এটা ইনটু, তাহলে কত হচ্ছে 5 নং 45, 5 × 9 মাইনাস এটার সাথে এটা ইনটু 8 × 6। পরিষ্কার বোঝা গেছে। তারপরে 1 এর পর কত আছে এখানে 2, তাহলে প্রথমে প্লাস তারপরে মাইনাস, মাইনাস প্রথমে কি এই যে +1 নিয়েছে, তারপরে কত নিব মাইনাস, তারপরে আবার প্লাস, প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে আবার প্লাস। তাহলে এখানে -2 নিলাম, 2 বরাবর কলাম বাদ রো বাদ, এই 2 বরাবর কলাম বাদ, এই 2 বরাবর রো বাদ। তাহলে পরে থাকছে কি 4 7 6 9, তাহলে এটার সাথে এটা ইনটু 9 × 4 মাইনাস 7 × 6, 7 × 6। পরিষ্কার বোঝা গেছে। তারপরে কি 1 এর পর -2 নিলাম, তারপরে কত নেব 3, তাহলে প্রথমে +1 তারপরে মাইনাস তারপরে আবার প্লাস, প্লাস কত নেব +3 নিলাম, 3 বরাবর দেখো আবার কলাম বাদ, 3 বরাবর রো বাদ, পড়ে থাকছে 4 5 7 8, তার মানে 8 × 4 মাইনাস 7 × 5, 7 × 5। খুব ভালো করে শুনবে, আবারও বলছি, প্রথমে +1 নিলাম, এই ফার্স্ট রো দিয়ে বিস্তৃতিকরণটা করব। তাহলে 1 নিলাম, এই 1 বরাবর কলাম বাদ রো বাদ, পড়ে থাকছে 5 6 8 9, তাহলে এটার সাথে এটা ইনটু, এটার সাথে
এটার সাথে এটা ইন্টু মাইনাস এটার সাথে এটা ইন্টু, তাহলে এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে 5 নং 45, আর এটার সাথে এটা ইন্টু করলে 8 ইন্টু 6। ক্লিয়ার? প্রথমে +1 তারপরে কি -2, এই 2টাকে নিলাম, এই 2টা নিলে কত হচ্ছে 2 বরাবর কলাম বাদ 2 বরাবর রো বাদ, পরে থাকছে কত 4 6 7 9, তার মানে 4 6 7 9, তাহলে এটার সাথে এটা ইন্টু, তাহলে 9 ইন্টু 4 -7 ইন্টু 6, 7 ইন্টু 6 পরিষ্কার, প্লাস 3 নিলাম, তো 3 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু 8 ইন্টু 4 -7 ইন্টু 5 -7 ইন্টু 5 পরিষ্কার হয়েছে। তাহলে এটা হচ্ছে তৃতীয় ক্রমের নির্ণায়কের এক্সপানশন। কিভাবে আমরা তৃতীয় ক্রমের নির্ণায়ককে ভাঙবো, এটাকে সিম্পলিফাই করব, গুণটুন করব, যোগ বিয়োগ করব, যা আসবে সেটাই হচ্ছে এই নির্ণায়কের মান। ক্লিয়ার? তাহলে আমরা কি কি শিখলাম? নির্ণায়কের ডেফিনেশন। 2 নাম্বার দিয়ে কি শিখলাম? দ্বিতীয় ক্রমের নির্ণায়কের এক্সপানশন কিভাবে বিস্তৃতিকরণ করব, তৃতীয় ক্রমের নির্ণায়কে আমরা কিভাবে এক্সপানশন করব। তাহলে তোমাদের প্রত্যেককে বলে দিচ্ছি, যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ক্লিয়ার? নেক্সট, তারপরে কি বলছে, মাইনর ও কোফ্যাক্টর। মাইনর অ্যান্ড কোফ্যাক্টর। কোফ্যাক্টরের বাংলা নাম হচ্ছে সহ উৎপাদক। পরিষ্কার বোঝা গেছে? মাইনর অ্যান্ড কোফ্যাক্টর, কোফ্যাক্টরের বাংলা নাম হচ্ছে সহ উৎপাদক, আর মাইনর তো মাইনরই। তাহলে কোনো একটা নির্ণায়ক দেওয়া আছে, সাপোজ নির্ণায়কটি দেওয়া আছে 2 5 -7 3 7 -1, তারপরে এখানে দেওয়া আছে 1 -2 4। পরিষ্কার? এই একটি তৃতীয় ক্রমের নির্ণায়ক দেওয়া আছে, 3/3 অর্ডারের একটি ডিটারমিনেন্ট দেওয়া আছে। কেন 3/3 অর্ডার? এখানে কয়টি রো আছে? ফার্স্ট রো, সেকেন্ড রো এন্ড থার্ড রো, 3টি রো দেওয়া আছে। ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম এন্ড থার্ড কলাম, 3টি কলাম আছে। দ্যাট ইজ এই ম্যাট্রিক্স এই ডিটারমিনেন্টের অর্ডার হচ্ছে 3/3। তাহলে এই ডিটারমিনেন্টের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে, যে পদগুলি আছে, সেই প্রতিটি পদের কি আছে? প্রতিটি পদের মাইনর আছে এন্ড প্রতিটি পদের কি কোফ্যাক্টরও আছে। তাহলে প্রতিটি পদের মাইনর আমরা কিভাবে নির্ণয় করব? সাপোজ এই 2 এর মাইনর যদি আমাকে নির্ণয় করতে বলে, কার 2 এর মাইনর, খুব ভালো করে বুঝবে, 2 এর মাইনর কত হবে? এই 2 বরাবর কলাম বাদ 2 বরাবর রো বাদ। কি বললাম? এই 2 বরাবর কলাম বাদ এই 2 বরাবর রো বাদ, পড়ে থাকছে কত 7, এই যে পড়ে থাকছে 2 বরাবর কলাম বাদ রো বাদ, 7 -1 আর -2 4, 7 -1 আর -2 4, এটা পড়ে থাকছে। পরিষ্কার? এটাকে সিম্পলিফাই করলে যা আসবে সেটাই মাইনর। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে? 4 7 28 মাইনাস 2 দুগুনি 2 একে 2, তাহলে কত হচ্ছে 26। এটা হলো আমার কার মাইনর? 2 এর মাইনর। এই নির্ণায়কটি 2 এর 2 যে এলিমেন্টটি দেওয়া আছে তার মাইনর। এবার যদি আমাদের 7 এর মাইনর নির্ণয় করতে বলে, তাহলে 7 এর মাইনর কত হবে? 7 এর মাইনর কি দাঁড়াবে? 7 বরাবর দেখো কলাম বাদ 7 বরাবর রো বাদ, 7 বরাবর কলাম বাদ 7 বরাবর রো বাদ, তাহলে পড়ে থাকছে কত 2 -7 আর 1 4। এই যে দেখো 7 বরাবর কলাম বাদ 7 বরাবর রো বাদ, পড়ে থাকছে কত 2 -7 1 আর 4। পরিষ্কার? তাহলে 2 -7 1 4, এটা সিম্পলিফাই করলে কত দাঁড়াবে? 4 দুগুণে 8 মাইনাস আর 7 একে 7, মাইনাসে +7, 8 7 15। এটাই হচ্ছে আমাদের মাইনর। এবার যদি বলে আমাকে -2 এর মাইনর কত হবে? -2 এর মাইনর কত হবে? এই -2 বরাবর কলাম বাদ -2 বরাবর রো বাদ। পরিষ্কার? তাহলে -2 বরাবর কলাম আর রো বাদ গেলে পড়ে থাকছে কত 2 -7 3 -1। পরিষ্কার? এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে? -2 আর মাইনাসে প্লাস 7 3 21, তাহলে কত হচ্ছে 19। তাহলে এটাই হচ্ছে আমাদের মাইনর।
তার মানে যখন আমি মাইনর নির্ণয় করছি তখন এগুলোর সামনে কিন্তু কোনো সাইন দিচ্ছি না। এবার যখন আমাদের কোফ্যাক্টর নির্ণয় করতে হবে, সহ উৎপাদক নির্ণয় করব কার, এইখানে টু এরই মনে করো, সাপোজ টু এরই কোফ্যাক্টর নির্ণয় করব, কোফ্যাক্টর টু এর কোফ্যাক্টর কত হবে, এই টু এর কোফ্যাক্টর এটাই দাঁড়াবে, কত হচ্ছে 7 - 1 আর -2 4। পরিষ্কার বোঝা গেছে? কিন্তু এই 2 কোন পজিশনে আছে, ফার্স্ট পজিশনে আছে। প্রথমে প্লাস, ভালো করে শুনবে, 2 5 - 7, 2 5 - 7, 3 7 - 1, 3 7 - 1, 1 - 2 4, 1 - 2 4। পরিষ্কার? তাহলে কি বলছি, 2 এর কোফ্যাক্টর। তাহলে প্রথমে যখন কোফ্যাক্টর নির্ণয়, যখন মাইনর নির্ণয় করছি তখন কিন্তু কোনো রকম প্লাস মাইনাস আমরা ইউজ করছি না, শুধুমাত্র এই 2/2 অর্ডারের যে ডিটারমিনেন্টটা পড়ে থাকছে সেটাই নিচ্ছে। কিন্তু যখন আমরা কোফ্যাক্টর নির্ণয় করব, প্রথমে হবে প্লাস, তারপরে হবে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। কি বললাম, প্রথমে প্লাস, ভালো করে শুনবে, প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, মানে এই দিক থেকে এইভাবে যাচ্ছে, এইভাবে প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। তো এখানে 2 এর মাইনর কি হচ্ছে, তাহলে প্রথমে কি আছে প্লাস, তাহলে এখানে আমার প্লাস হবে। তার মানে এর মাইনর কত ছিল 26, তাহলে কোফ্যাক্টরটা কি হচ্ছে আমার 26ই হচ্ছে, প্লাসই আছে। কিন্তু যখন আমি 7 এর ক্ষেত্রে করব, দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, বা -2 এর ক্ষেত্রে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই -2 এর ক্ষেত্রে দেখাচ্ছি, -2 এর কোফ্যাক্টর, -2 এর কোফ্যাক্টর, -2 এর মাইনর কি নির্ণয় করেছি, 2 - 7, 2 - 7, 3 - 1, 3 - 1, তাই তো। -2 এর এই -2 বরাবর কলাম বাদ রো বাদ, কত হচ্ছে 2 - 7, 3 - 1, এই 3 - 1, ঠিক আছে। এই -2 এর মাইনর কি নির্ণয় করেছি, এটাই। কিন্তু যখন আমি এটাকে কোফ্যাক্টর নির্ণয় করব, তখন আমাকে দেখতে হবে -2 এর পজিশনটা কোথায়। প্রথমে প্লাস, তারপরে মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। এই মাইনাসটা কিন্তু কোনো প্রভাব পড়বে না। প্লাস মাইনাস এই কাউন্ট করতে গিয়ে যে মাইনাসটা আসবে সেটাই নিব, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে মাইনাস আসছে, তাহলে এখানে মাইনাস নিব। তাহলে এর ক্যালকুলেশন করলে কত হচ্ছে 19, তাহলে এখানে হবে -19। এটাই হচ্ছে মাইনর আর এটা হচ্ছে কোফ্যাক্টর। আরো খুব ইজি ভাবে একটা ম্যাথ করাচ্ছি, দেখো, যেমন এই 5 এর ক্ষেত্রে করাচ্ছি, 5 এর 5 এর মাইনর, 5 এর মাইনর কত হবে বলো তো, 5 বরাবর কলাম বাদ, 5 বরাবর রো বাদ, তাহলে পড়ে থাকছে কত 3 - 1, 3 - 1 আর 1 4, 1 4। ক্লিয়ার? এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে 4 3 12 মাইনাস মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু 13। এটা হলো আমার মাইনর, একদম পরিষ্কার। এবার 5 এর কোফ্যাক্টর তাহলে কি দাঁড়াবে, কোফ্যাক্টর এটাই আসবে। 5 এর কোফ্যাক্টর বলতে এ বরাবর এটা বাদ এটা বাদ, কত 3 - 1 1 4, এটাই আসবে। তাহলে 3 - 1 1 4। কিন্তু এইখানকার পজিশনটা দেখতে হবে, যখন কোফ্যাক্টর নির্ণয় করব, কোফ্যাক্টর মানে চিহ্ন সমেত, তাহলে প্রথমে প্লাস তারপরে মাইনাস, তার মানে হবে যখন কোফ্যাক্টর নির্ণয় করব সামনে একটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এই এলিমেন্টটা যখন আমি কোফ্যাক্টর নির্ণয় করছি তখন কত হচ্ছে -13। তার মানে 5 এর যখন আমি কোফ্যাক্টর নির্ণয় করছি তখন তার কোফ্যাক্টর হচ্ছে -13 আর মাইনর হচ্ছে কত +13। কিন্তু 2 এর ক্ষেত্রে যে কোফ্যাক্টর যা হবে 2 এর ক্ষেত্রে মাইনর একই হবে। ঠিক একই রকম ভাবে -7 এর ক্ষেত্রে কোফ্যাক্টর যা হবে মাইনরও তাই হবে। তাহলে প্লাস মাইনাস প্লাস, এই মাইনাস এই জায়গায় চেঞ্জ হবে, আবার প্লাস মাইনাস এই জায়গায়, আবার 3 এর ক্ষেত্রে মাইনর যা আসবে কোফ্যাক্টরটা কি হবে তার ঋণাত্মক হবে। তাহলে এক কথায় সোজা বাংলা ভাষায় যেটা বলছে যে চিহ্ন ছাড়া 2/2 অর্ডারের যে ডিটারমিন্যান্ট, এই প্রতিটি এলিমেন্টের সাপেক্ষে চিহ্ন ছাড়া 2/2 অর্ডারের যে ডিটারমিন্যান্ট সেটাই মাইনর, আর চিহ্ন সমেত 2/2 অর্ডারের যে ডিটারমিন্যান্টটা পড়ে থাকবে সেটা হচ্ছে কোফ্যাক্টর। পরিষ্কার?
নেক্সট, এই হলো আমাদের মাইনর অ্যান্ড কোফ্যাক্টর। তারপরে প্রপার্টিস অফ এ ডিটারমিনেন্ট। প্রপার্টিস অফ এ ডিটারমিনেন্ট। ফার্স্ট প্রপার্টি, প্রথম প্রপার্টি কি বলছে যে একটি নির্ণায়কের যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভ, মানে যে কোনো দুটি রো বা যে কোনো দুটি কলাম যদি স্থান পরিবর্তন করা হয়, দ্যাট ইজ সাপোজ ফার্স্ট রো দেওয়া আছে কত, A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3, 3/3 অর্ডারের এটা নির্ণায়ক দেওয়া আছে। কি বললাম আমি, যে কোনো দুটি রো, পাশাপাশি যে কোনো দুটি রো বা পাশাপাশি যে কোনো দুটি কলাম, এদের মধ্যে যদি ইন্টারচেঞ্জ করা হয়, স্থান পরিবর্তন করা হয়, দ্যাট ইজ ফার্স্ট রোকে সেকেন্ড রো অথবা সেকেন্ড রোকে ফার্স্ট রোয়ে যদি স্থান পরিবর্তন করা হয়, তাহলে এই নির্ণায়কটির মানটা একই থাকবে, শুধু চিহ্নের পরিবর্তন হবে। কেমন দেখো, এখানে এই সেকেন্ড রোকে ফার্স্ট রোয়ে নিয়ে গেলাম, আমি কিন্তু বলেছি পাশাপাশি, প্রথমটার সঙ্গে তৃতীয়টা কিন্তু নয়, বা প্রথম কলামের সঙ্গে কিন্তু তৃতীয় কলাম নয়, পাশাপাশি রো বা পাশাপাশি কলাম। তাহলে ফার্স্ট রো আর সেকেন্ড রো হচ্ছে পাশাপাশি রো, তাহলে সেকেন্ড রোটাকে ফার্স্ট রোয়ে নিয়ে যাচ্ছে, তাহলে কত হবে, সেকেন্ড রো A2 B2 C2, A2 B2 C2 ফার্স্ট রোয়ে নিয়ে গেলাম, আর ফার্স্ট রোটাকে সেকেন্ড রোয়ে লিখছি A1 B1 C1। পরিষ্কার বোঝা গেছে? প্রথম রোটাকে দ্বিতীয় রোয়ে নিয়ে গেলাম, দ্বিতীয় রোটাকে প্রথম রোয়ে নিয়ে গেলাম। আমি কি বললাম, কোনো একটি নির্ণায়কের পাশাপাশি যে কোনো দুটি রো বা যে কোনো দুটি কলামের মধ্যে যদি স্থান পরিবর্তন করা হয়, তাহলে ওই নির্ণায়কের মান একই থাকে, শুধু চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এটাকে এখানে নিয়ে আসলে, আর পরেরটা A3 B3 C3, মানটা একই থাকবে, শুধু চিহ্নের পরিবর্তন হবে। তুমি যতবার ইন্টারচেঞ্জ করবে, যতবার পরিবর্তন করবে, ততবার একটা করে মাইনাস আসবে। আমি কলাম বরাবর যদি করি, দেখো সেকেন্ড কলামকে থার্ড কলামে নিয়ে গেলাম, থার্ড কলামকে সেকেন্ড কলামে নিয়ে আসলাম, তাহলে এখানে কত হচ্ছে, A2 A1 A3, এই থার্ড কলাম কি আছে, C2 C1 আর C3, আর সেকেন্ড কলাম কি আছে, B2 B1 B3। পরিষ্কার? তো কি করলাম, সেকেন্ড এবং থার্ড কলামের মধ্যে ইন্টারচেঞ্জ করলাম, তাহলে আরেকটা মাইনাস আসবে, আর একটা মাইনাস ছিল আগে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। এই যে ইন্টারচেঞ্জ করলাম, এখানে কিসে ইন্টারচেঞ্জ করলাম, রোয়ের ইন্টারচেঞ্জ। রোয়ের ইন্টারচেঞ্জ বলতে R1 ইন্টারচেঞ্জ করলাম R2 তে, R1 আর R2 এর মধ্যে ইন্টারচেঞ্জ করলাম, এই যে এই সিম্বলটা লিখতে হবে, মানে R1 গেছে R2 এর জায়গায় আর R2 গেছে R1 এর জায়গায়। তাহলে এইখানে কি লিখবো, C2 আর C3 এর মধ্যে হয়েছে C2 ইন্টারচেঞ্জ C3। পরিষ্কার বোঝা গেছে? C2 আর C3 এর মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে। তাহলে নির্ণায়কের ফার্স্ট প্রপার্টি, কোনো একটি নির্ণায়কের পাশাপাশি যে কোনো দুটি রো, পাশাপাশি যে কোনো দুটি রো হতে পারে বা যে কোনো দুটি কলামও হতে পারে, তাদের মধ্যে যদি আমরা ইন্টারচেঞ্জ করি, তাহলে ওই নির্ণায়কটির মান একই থাকবে, শুধু চিহ্নের পরিবর্তন হবে। এবার যতবার আমি ইন্টারচেঞ্জ করব, ততবার মাইনাস আসবে, সে রো ওয়াইজ করো আর কলাম ওয়াইজ করো, কলামের দিক থেকে করো আর রো এর মধ্যে করো। ক্লিয়ার? এটা হলো ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি কি বলছে, সেকেন্ড প্রপার্টি বলছে কোন একটি নির্ণায়কের, সেকেন্ড প্রপার্টি বলছে কোন একটি নির্ণায়কের কোন সারি বরাবর, মানে রো ওয়াইজ বা কলাম বরাবর বা কলাম ওয়াইজ, প্রতিটি এলিমেন্টের মান যদি শূন্য হয়, দ্যাট ইজ 0 0 0, তারপরে দেওয়া আছে 1 2 3 4 7 9, প্রতিটি এলিমেন্টের মান 0, সেটা ফার্স্ট রোয়ে হতে পারে বা এমনও হতে পারে 2 3 4 0 0 0 5 7 9। ঠিক আছে? কোনো একটি রো ওয়াইজ বা কোনো একটি রো ওয়াইজ বা কলাম ওয়াইজ প্রতিটি এলিমেন্টের মান যদি 0 হয়, তাহলে এই নির্ণায়কটার মান কত হবে, এই নির্ণায়কগুলোর মান 0 হবে। এটা গেল সেকেন্ড প্রপার্টি। থার্ড প্রপার্টি কি বলছে,
থার্ড প্রপার্টি বলছে বলছে কোনো একটি নির্ণায়কের, সাপোজ দেওয়া আছে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, ক্লিয়ার? বলছে কোনো একটি নির্ণায়কের সমস্ত রোগুলোকে যদি কলামে কনভার্ট করা হয় বা কলামগুলিকে যদি রোয়ে কনভার্ট করা হয়, দ্যাট ইজ রোগুলিকে যদি কলামে পরিণত করি, তার মানে ফার্স্ট রো ফার্স্ট কলামে আসবে। ফার্স্ট রো কত আছে A1 B1 C1, দেখো A1 B1 C1 ফার্স্ট রো ছিল, এটা ফার্স্ট কলাম করলাম, তার মানে সমস্ত রোগুলোকে কলামে পরিণত করছি। তাহলে কয়টি রো আছে? 3টি রো আছে, তো 3টি রো 3টি কলামে পরিণত করছি। তারপর এটা কি হবে? A2 B2 C2 A2 B2 C2, তারপর এটা A3 B3 C3 A3 B3 C3। তাহলে বলছে আগের নির্ণায়কটির ক্ষেত্রে আগের নির্ণায়কটির মান এবং চিহ্ন যা হবে, পরের নির্ণায়কটির মান এবং চিহ্ন অপরিবর্তিত থাকবে, একই থাকবে। কি বললাম? কোনো একটি নির্ণায়কের সমস্ত রোগুলোকে যদি কলামে কনভার্ট করো বা কলামগুলোকে যদি রোয়ে কনভার্ট করো, তাহলে ওই নির্ণায়কের মান এবং চিহ্ন দুটোই অপরিবর্তিত থাকবে। এবং লিখবো কিভাবে? আর ইন্টারচেঞ্জ সি, আর রো এবং কলামের মধ্যে পরিবর্তন, ক্লিয়ার? তারপরের বৈশিষ্ট্য নাম্বার 4 বলছে কোনো একটি নির্ণায়কের ক্ষেত্রে, বলছে কোনো একটি নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো দুটি রো বা যে কোনো দুটি কলাম যদি অভেদ হয়, আইডেন্টিক্যাল হয়, তাহলে ওই নির্ণায়কের মান 0 হবে। অভেদ বলতে এখানে দেওয়া আছে 2 2 2, এখানে দেওয়া আছে 4 4 4, এখানে দেওয়া আছে 7 3 9। দেখো এখানে ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড রো, ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড রো কি আছে? একই রকম আছে। তাহলে এখান থেকে 2 কমন যাবে, 2 কমন যাচ্ছে। এখান থেকে কত কমন যাচ্ছে? 4 কমন যাচ্ছে। তাহলে 2 কমন গেলে 1 1 1। এবার নির্ণায়কের ক্ষেত্রে কমন নেওয়ার বিষয়টা বলি। কমন নিতে গেলে যে কোনো একটি রো বরাবর কমন নেওয়া যায় বা যে কোনো একটি কলাম বরাবর কমন নেওয়া যায়, তোমাকে সমস্ত এলিমেন্টগুলো থেকে কমন নিতে হবে, এরকম কিন্তু নির্ণায়কের কোনো প্রপার্টিস নেই, এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তাহলে ফার্স্ট রো থেকে 2 কমন নিলাম, সেকেন্ড রো থেকে 4 কমন নিলাম, তাহলে পড়ে থাকছে কত? 1 1 1, এখানে কত হচ্ছে? 7 3 9। তো বলছে কোনো একটি নির্ণায়কের যে কোনো দুটি রো বা যে কোনো দুটি কলাম যদি আইডেন্টিক্যাল হয়, মানে অভেদ হয়, তাহলে এই নির্ণায়কটির মান, অভেদ বলতে সমান, যদি একই রকম হয়, তাহলে এই নির্ণায়কটির মান কত হবে? 0 হবে। পরিষ্কার? নেক্সট পরের প্রপার্টি, পরের প্রপার্টি বলছে বলছে কোনো একটি নির্ণায়কের ক্ষেত্রে একটি ধ্রুবক রাশি, বলছে কোনো একটি নির্ণায়কের ক্ষেত্রে কোনো একটি ধ্রুবক রাশি যদি কোনো রো বরাবর গুণ করা হয়, তো দেখো এখানে 2 বরাবর কিন্তু গুণ করা হয়েছে, এখানে কমন যাবে না, এখানেও কমন যাবে না, কিন্তু এখান থেকে 2 কমন যাবে। তাহলে 2 কমন গেলে 2টা বাইরে আসবে, তাহলে 1 2 3 হচ্ছে, এখানে 2 7 9 হচ্ছে, এখানে কত হচ্ছে? 3 4 5। কি বললাম? যে কোনো একটি নির্ণায়কের কোনো সারি বরাবর বা কলাম বরাবর কোনো ধ্রুবক রাশি গুণ অবস্থায় থাকলে ওই ধ্রুবক রাশিটি কি হবে? পুরো নির্ণায়কটির গুণিতক হবে, গুণিতক। তাহলে 2টা কি হচ্ছে? পুরো নির্ণায়কটির গুণিতক হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? যাই হোক, নির্ণায়কের প্রপার্টি গেল। এরপরে আমরা শিখব ক্রেমার্স রুল। ক্রেমার্স রুল, ক্রেমার্স রুল কি দেওয়া আছে? সাপোজ একটা 3টা ইকুয়েশন আছে, ক্রেমার্স রুলের সাহায্যে আমাদের ইকুয়েশন সলভ করতে হবে। সাপোজ ইকুয়েশনটা দেওয়া আছে কত? ইকুয়েশন 3টা ইকুয়েশন দেওয়া আছে, a1x প্লাস b1y প্লাস c1z প্লাস ইকুয়াল টু d1, a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু কত হচ্ছে? d2, a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু কত হচ্ছে? d3। পরিষ্কার? তো এখান থেকে বলছে এই 3টি সমীকরণ আমরা আগেও সমাধান করেছি, বিভিন্ন রকম পদ্ধতিতে সমাধান করা যায়। তো বলছে ক্রেমার্স রুলের সাহায্যে, ক্রেমার্সের সাহায্যে এই 3টি ইকুয়েশন আমরা কিভাবে সলভ করব। তো ক্রেমার্সের সাহায্যে সলভ করতে গেলে বলছে x এর মান আসবে del 1 বাই del, y ইকুয়াস টু আসবে কি? del 2 বাই del, আর z ইকুয়াস টু কি আসবে?
ডেল থ্রি বাই ডেল। এখানে ডেল, ডেল ওয়ান, ডেল টু, ডেল থ্রিটা কি? ডেল বলছে কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট এ ওয়ান এ টু এ থ্রি, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ টু বি টু সি টু, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ টু বি টু সি টু, আর এ থ্রি বি থ্রি সি থ্রি, এ থ্রি বি থ্রি সি থ্রি, কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট। ক্লিয়ার? এবার ডেল ওয়ানটা কি বলছে? ডেল ওয়ান এই ফার্স্ট কলামের জায়গায় এই ডি ওয়ান ডি টু ডি থ্রিটা আসবে, ডি ওয়ান ডি টু ডি থ্রি। কোথায়? যখন ডেল ওয়ান ফাইন্ড করব ফার্স্ট কলামের জায়গায় এ ওয়ান এ টু এ থ্রি এর জায়গায় আসবে ডি ওয়ান ডি টু ডি থ্রি, বাকি দুটো একই থাকবে, বি ওয়ান বি টু বি থ্রি, সি ওয়ান সি টু সি থ্রি। ক্লিয়ার? আর ডেল টু ইকুয়াল টু কত হবে? ফার্স্ট এন্ড থার্ড একই, ডেল টু তার মানে 2 নাম্বার কলামের জায়গায় আসবে ডি ওয়ান ডি টু ডি থ্রি। তার মানে প্রথমটা কত হচ্ছে? এ ওয়ান এ টু এ থ্রি, আর সেকেন্ড কলামের জায়গায় এই যে যখন ডেল টু নির্ণয় করছি, যখন ডেল টু, তো ডেল টু মানে সেকেন্ড কলামের জায়গায় কত আসবে? ডি ওয়ান ডি টু ডি থ্রি, ডি ওয়ান ডি টু ডি থ্রি, আর পরেরটা একই থাকবে সি ওয়ান সি টু সি থ্রি, সি ওয়ান সি টু সি থ্রি। পরিষ্কার? এবার ডেল থ্রি কত হবে? ডেল থ্রি তার মানে 3 নাম্বার কলামটা এ ওয়ান এ টু এ থ্রি, বি ওয়ান বি টু বি থ্রি, আর এই জায়গাটায় আসবে ডি ওয়ান ডি টু ডি থ্রি। দেখো আরেকবার রিপিট করে দিচ্ছি, ডেল মানে কি? ডেল মানে হচ্ছে কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ টু বি টু সি টু, এ থ্রি বি থ্রি সি থ্রি, তাই আছে। ডেল ওয়ান যখন এই যে ওই জায়গায় ওয়ান, তখন প্রথম কলামের জায়গায় ডি ওয়ান ডি টু ডি থ্রিটা বসে গেছে, বাকি দুটো একই আছে। ক্লিয়ার? ডেল টু যখন করছে তখন প্রথমটা তৃতীয়টা একই আছে, প্রথমটা তৃতীয়টা একই আছে, 2 নাম্বারের জায়গায় ডি ওয়ান ডি টু ডি থ্রি বসছে। এইবার ডেল থ্রি এর জায়গায় ফার্স্ট এন্ড সেকেন্ড থ্রি এখানে আছে, তাহলে 3 নাম্বার কলামের জায়গায় ডি ওয়ান ডি টু ডি থ্রি বসে গেছে। ক্লিয়ার? বোঝা গেছে? এবার ডেল ওয়ান ডেল টু ডেল থ্রির মান বের করব, মানগুলো এখানে বসাবো, এক্স ওয়াই জেড এর মান পেয়ে যাব। ক্লিয়ার? এটাই হচ্ছে ক্রেমার রুলের সাহায্যে এক্স ওয়াই জেড এর মান নির্ণয়। পরিষ্কার? তো এবার বিষয়টা হচ্ছে এইখান থেকে কনক্লুশনে আসতে হবে। বলছে যদি ডেল ইকুয়াল টু, 3টা কন্ডিশন, একটা হচ্ছে একক সমাধান, একক সমাধান একটা কন্ডিশন, 2 নাম্বার কন্ডিশন হচ্ছে অসংখ্য সমাধান, আর 3 নাম্বার হচ্ছে কোনো সমাধান নেই, পরিষ্কার? বোঝা গেছে? তো একক সমাধান কখন হবে? বলছে যখন ডেল নট ইকুয়াল টু জিরো হবে, ডেল নট ইকুয়াল টু জিরো, খুব ভালো করে মাথায় রাখবে, ডেল নট ইকুয়াল টু জিরো, এই যে নিচের পার্টটা নট ইকুয়াল টু জিরো। পরিষ্কার? এই মানটা যদি নট ইকুয়াল টু জিরো হয় তবে এক্স ওয়াই আর জেড এর একটাই সমাধান থাকবে, সেটাকে বলছে একক সমাধান, এবং সেইটাকে বলা হয় আমাদের কি? সংজ্ঞাত বা কনসিস্টেন্ট, সংজ্ঞাত বা কনসিস্টেন্ট। ঠিক আছে? ইংলিশ টার্মগুলো হালকা করে মাথায় রাখবে। তাহলে ডেল নট ইকুয়াল টু জিরো হলে আমরা বলতে পারবো এই নির্ণয়, এই সমীকরণ তিনটির কি একক সমাধান আছে, এবং সমীকরণ তিনটি কি কনসিস্টেন্ট বা সুসংগত। ঠিক আছে? এবার অসংখ্য সমাধান কখন হবে? যখন বলছে ডেল ওয়ান ইকুয়াল টু ডেল টু ইকুয়াল টু ডেল থ্রি ইকুয়াল টু ডেল, সব জিরো হয়ে যাবে, ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি সবার মান যদি জিরো হয়ে যায়, তাহলে বলছি এই সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকবে, মেনি সলিউশনস। ক্লিয়ার? এইবার বলছে কোনো সমাধান থাকবে না, কখন কোনো সমাধান থাকবে না? বলছে ডেল ইকুয়াল টু জিরো, ডেলের মানটা জিরো, এই নিচের মানটা কিন্তু জিরো, বাট ডেল ওয়ান ডেল টু আর ডেল থ্রি এর মধ্যে যে কোনো
একটি নট ইকুয়াল টু জিরো। ডেল তো জিরো হবেই, কিন্তু ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি, এই ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি এর মধ্যে যে কোনো একটি নট ইকুয়াল টু জিরো। কেন? কারণ দেখো ডেল যদি জিরো হয় তাহলে এক্স এর মান কত হচ্ছে? 0/0। আমি ডেল ওয়ানও জিরো ধরলাম, সব জিরো ধরলাম, তাহলে ওয়াই কত হচ্ছে? 0/0। এই যে ডেল ওয়ানের মান জিরো, ডেল এর মান জিরো, ডেল টুর মান জিরো, ডেল এর মান জিরো, কিন্তু জেড এর মান মনে করো ডেল এর মান তো জিরোই, আর ডেল থ্রির মান একটা মান, আমি কি বলেছি এই তিনটির মধ্যে ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি এর মধ্যে যে কোনো একটা নট ইকুয়াল টু জিরো। তো ডেল থ্রি এর মান সাপোজ 2 আসলো, তো 2/সামথিং মানে কত? ইনফিনিটি। তার মানে এই সমীকরণগুলো কোনো সমাধান থাকবে? এই তিনটি কন্ডিশনে এক্স ওয়াই জেড এর মান কি পাচ্ছি? এখানে তো ইনফাইনাইট চলে আসছে, তাহলে সমাধান পাচ্ছি না। তো সেটাই বলছে ডেল ইকুয়াল টু জিরো, কিন্তু ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি এর মধ্যে যে কোনো একটা নট ইকুয়াল টু জিরো। সেটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে নট ইকুয়াল টু জিরো, এখানেও হতে পারে। তাহলে একক সমাধান কখন? যখন ডেল নট ইকুয়াল টু জিরো। অসংখ্য সমাধান কখন? যখন সবগুলোই জিরো। আর কোনো সমাধান নেই কখন? যখন ডেল জিরো কিন্তু ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি এই তিনটির মধ্যে যে কোনো একটি নট ইকুয়াল টু জিরো, তবেই কিন্তু আমরা এই সমীকরণ তিনটির কোনো সমাধান পাবো না। এবং এইটাকে বলছে আমাদের কি? এটাকে বলছে ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট বাংলার নামটা দেখে নেবে, ঠিক আছে? এটাকে বলছে আমাদের ইনকনসিস্টেন্ট। ক্লিয়ার? নেক্সট, পরের থিওরি। ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল, একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। সাপোজ একটি বিন্দু হচ্ছে x1, y1, আরেকটি বিন্দু হচ্ছে মনে করে দেওয়া আছে x2, y2, আরেকটি বিন্দু দেওয়া আছে c এর কোঅর্ডিনেট x3, y3। ক্লিয়ার? তাহলে এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি বলছে? হাফ ইন্টু মোটের মধ্যে x1 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে y2 মাইনাস, আচ্ছা এটাই আমরা এইভাবে করবো না, ডিটারমিনেন্টের সাহায্যেই করব, হাফ ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল কি বলছে? ইকুয়াল টু x1 y1, x2 y2, x3 y3, 1 1 1। এই মানগুলো এখানে বসিয়ে দিব, এটা সিম্পলিফাই করব, এটা সিম্পলিফাই করে যা আসবে এত বর্গ একক। এইবার যদি ত্রিভুজের ক্ষেত্রফল জিরো হয়ে যায়, দ্যাট ইজ ক্ষেত্রফলই নাই, তাহলে বিন্দুগুলি কি হবে? একই রেখায় থাকবে, তাই কি না? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল জিরো হয়ে গেলে বিন্দু তিনটিকে কি বলা হবে? সমরেখ। বিন্দু তিনটিকে সমরেখ বলা হয়, সমরেখ। পরিষ্কার? লাস্ট থিওরি, অ্যাডজয়েন্ট অর অ্যাডজুগেট। কি বলছে? অ্যাডজয়েন্ট অর অ্যাডজুগেট। অ্যাডজয়েন্ট অর অ্যাডজুগেট, অ্যাডজয়েন্ট আর অ্যাডজুগেট এবং রেসিপ্রোকাল, অনন্যক। রেসিপ্রোকাল বা অনন্যক, এর বাংলা হচ্ছে অনন্যক। অনন্যক, ঠিক আছে? তো কোনো একটি ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট আমরা কিভাবে নির্ণয় করব, আর রেসিপ্রোকালটা আমরা কিভাবে নির্ণয় করব? তো ফার্স্ট টাইম অ্যাডজুগেট অর অ্যাডজয়েন্টের সম্বন্ধে আমি বলছি। সাপোজ এ একটি ডিটারমিনেন্ট দেওয়া আছে, ডেল একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, ডেল কত দেওয়া আছে? 2 3 1 4 7 2 7 1 3, ঠিক আছে? এই ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট তাকেই বলছে অ্যাডজয়েন্ট ডেল। অ্যাডজয়েন্ট ডেল কি বলছে? ভালো করে শুনবে, প্রতিটি এলিমেন্টের কোফ্যাক্টর গুলো বের করতে হবে, প্রতিটি এলিমেন্টের কোফ্যাক্টর। তাহলে ফার্স্ট টাইম কোফ্যাক্টর কি বলেছিলাম? যে আগে মাইনর বের করব, তারপরে প্লাস মাইনাস চিহ্ন সমেত যেটা আসবে সেটাই কোফ্যাক্টর। তাহলে 2 বরাবর দেখো, এই 2 বরাবর কলাম বাদ রো বাদ, পড়ে থাকছে কত? 7 3 21, 2 1 2, তাহলে 21 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 19, ঠিক আছে? এটা হলো কি মাইনর, কিন্তু কোফ্যাক্টর কখন হবে? যখন প্লাস দিয়ে দেবো, প্রথমটা প্লাস,
পরিষ্কার। তারপরে 3 বরাবর কলাম বাদ রো বাদ, 3 4 12, 7 2 14, তাহলে কত হচ্ছে এখানে -2। আমি প্লাস মাইনাস গুলো পড়ে দিচ্ছি, আগে কি বের করছি, এগুলো মাইনর বের করছি। 3 বরাবর কলাম বাদ রো বাদ, 3 4 12, 7 2 14। এবার 1 বরাবর কলাম বাদ রো বাদ, তাহলে 1 বরাবর কলাম আর রো বাদ গেলে পড়ে থাকছে কত 4, 7 7 49, তাহলে 49 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 45, তাই কি না? তারপরে এখানে 2 চলে আসো, 2 বরাবর কলাম বাদ রো বাদ, রো বাদ কলাম বাদ, তাহলে 2 1 2, 7 3 21, তাহলে কত হচ্ছে 2 1 2, 7 3। আচ্ছা তোমাদের একটু ভেঙেই করাই, এটা সুবিধা হবে। ভালো করে শুনবে, যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে। কি দাঁড়াচ্ছে, এই 2 বরাবর কলাম বাদ রো বাদ পড়ে থাকছে কত 7 2 1 3, 7 2 1 3, এই যেটা। এবার 3 বরাবর কলাম বাদ রো বাদ, তাহলে কত হচ্ছে 4 2 7 3, 4 2 7 3, এটা একটা হলো। আর 3 নাম্বার 1 বরাবর কলাম বাদ রো বাদ পড়ে থাকছে কত 4 7 7 1, 4 7 7 1, পরিষ্কার। এবার এই 2 বরাবর কলাম বাদ রো বাদ কত হচ্ছে 2 3 7 1, 2 3 7 1। এই 2 এর প্রত্যেকটি এলিমেন্টের দেখো এগুলো কি বের করছি, মাইনর বের করছি, এগুলো মাইনর হচ্ছে। আর যখন প্লাস মাইনাস দিয়ে দিব তখনই কিন্তু কোফ্যাক্টর হয়ে যাবে। তাহলে কি হচ্ছে 7 বরাবর কলাম বাদ রো বাদ পড়ে থাকছে কত 2 1 7 3, তাহলে কত হচ্ছে 2 1 7 3, পরিষ্কার। তারপরে কত হচ্ছে 4 বরাবর কলাম বাদ রো বাদ 3 1 1 3, 3 1 1 3, পরিষ্কার। এবার এখানে কত হচ্ছে এই 7 বরাবর এটা বাদ কত হচ্ছে 3 1 7 2, 3 1 7 2। এখানে কত হচ্ছে 1 বরাবর কলাম বাদ রো বাদ 2 1 4 2, 2 1 4 2। তারপরে এই 3 বরাবর কলাম বাদ রো বাদ পড়ে থাকছে কত 2 3 4 7, 2 3 4 7, পরিষ্কার। এইগুলো হলো আমার কি মাইনর, সরি হ্যাঁ মাইনর, প্রতিটি এলিমেন্টের মাইনর। এবার কোফ্যাক্টর নির্ণয় করবো, প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। এইগুলো সিম্পলিফাই করে যা আসবে সেটাই হচ্ছে অ্যাডজয়েন্ট। তাহলে এখানে কত আসলো, সাপোজ কত আসলো, এখানে সিম্পলিফাই করলে কত আসছে 7 3 7 21 থেকে 2 বিয়োগ 19, 4 3 12, 7 2 14, কত হচ্ছে -2, মাইনাসে +2 হয়ে যাচ্ছে। এখানে কত হচ্ছে 4, দেখো 4 3 12 আর 7 2 14, তাহলে -2 হচ্ছে আর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 4 1 4, আর এখানে হচ্ছে 7 7 49, তার মানে 45 -45। সাপোজ তারপরে এগুলো এটা ক্যালকুলেশন করে 3 আসলো, 7 আসলো, 9 আসলো, 2 আসলো, 5 আসলো, 7 আসলো, এটা আসতে পারে, এটা ক্যালকুলেশন তোমরা করে নেবে কি আসছে। এবার কি বলছে, এটাই হলো আমার অ্যাডজয়েন্ট। এবার কি বলছে রেসিপ্রোকাল বা অনন্য কিভাবে নির্ণয় করবো, তাহলে এর মানটা নির্ণয় করতে হবে। এর মানটাকে নির্ণয় করতে গেলে আমরা 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট কিভাবে সলভ করেছি, 2 বরাবর কলাম বাদ রো বাদ 7 3 21 -2, তারপরে হচ্ছে -3, 3 বরাবর কলাম বাদ রো বাদ কত হচ্ছে 4 3 12, -7 2 14, ঠিক আছে। তারপরে কত আছে 1 +1, প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস, +1 বরাবর কলাম বাদ রো বাদ 4 1 4, 7 7 49। এটা সিম্পলিফাই করে সাপোজ 5 আসলো, 5 তো আসবে না, অন্য কোনো সংখ্যা আসবে, সাপোজ 5 আসলো। এইখানে যদি 0 চলে আসে, অনন্যককে এ ইনভার্স বলা হয় বা ডেল ইনভার্স বলা হয়। কার ইনভার্স, এর ইনভার্স নির্ণয় করছে, তাহলে ডেল ইনভার্স, ডেল ইনভার্স ইকুয়াল টু কি বলছে, অ্যাডজয়েন্ট ডেল বাই ডেট ডেল এর মান। তো অ্যাডজয়েন্ট ডেল এর মান কত 19 2 -45 3 7 9 আর 2 5 7, ঠিক আছে, ডিভাইডেড বাই এর মানটা যদি 0 চলে আসে,
এখানে জিরো চলে আসে, সামথিং বাই জিরো ইনফিনিটি হয়ে যাচ্ছে, তার মানে এর মানটা কখনোই জিরো আসা চলবে না। তাহলে কত হচ্ছে এখানে 1/5, মানে 5 তো এইভাবে লেখা যায় না, ডিভাইডেড বাই 5, তো 1/5 করে দিলাম। এটাই হচ্ছে আমাদের রেসিপ্রোকাল, আর এটা হচ্ছে আমাদের কি অ্যাডজয়েন্ট। পরিষ্কার? তো যাই হোক, আজকে ডিটারমিনেন্টের এই থিওরি দেওয়া থাকলো। তোমাদের আশা করছি কোথাও সমস্যা হওয়ার কথা নয়। যদিও তোমাদের সমস্যা হয়ে থাকে, অ্যাকচুয়ালি ভিডিওগুলি আমি তোমাদের জন্য বানাচ্ছি, যদিও কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। চলো, আমার প্রথম ভিডিও এবং প্রথম ভিডিওতে দেখা যাক কে কতটা উপভোগ করে। ধন্যবাদ।